আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্ব ইজতেমার 2 পর্বের তারিখ ঘোষণা করল সরকার। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি জোবায়েরপন্থী আর 14 থেকে 16 ফেব্রুয়ারি অংশ নেবে সাদপন্থীরা। ওয়ান ইলেভেনে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বললেন মির্জা আব্বাস। দল গঠনের উদ্যোগে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে, মন্তব্য রিজভীর। আগামী জাতীয় নির্বাচনে ইসলামী রাজনৈতিক শক্তিগুলো এক হওয়ার চেষ্টা করছে জানালেন চরমোনাই পীর। পুরনো শাসক আর চায় না দেশের মানুষ। 6 মাসে 1.5 শতাধিক পোশাক কারখানা বন্ধ, ঝুঁকিতে আরও 150। বিল বকেয়ার কারণে রমজান ও বড় মৌসুমে বিদ্যুৎ সংকটের আশঙ্কা বেসরকারি উৎপাদন প্রতিষ্ঠানগুলোর। এবং শুল্ক কমিয়ে আমদানি করেও নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। 2 সপ্তাহে দাম বেড়েছে কেজিতে 10 থেকে 12 টাকা, ঊর্ধ্বমুখী মুরগি ও ভোজ্য তেলের দামও। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এবারে বিশ্ব ইজতেমা 3 ভাগে অনুষ্ঠিত হবে। সব পক্ষের সম্মতি নিয়ে ইজতেমার নতুন তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে প্রথম পর্বের ইজতেমায় 2 ভাগে শুয়ারি নিজাম অনুসারী তথা জোবায়েরপন্থীরা অংশ নেবেন। আর 6 ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে প্রশাসনের কাছে টঙ্গী ময়দান হস্তান্তর করবেন তারা। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন তাবলিগ জামাতের সাদপন্থীরা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। পবিত্র হজের পর মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত হয় টঙ্গীর তুরাগ তীরে, যার নাম বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। রাসূলের জীবন আদর্শ, আল্লাহর একত্ববাদের বয়ান আর ইসলামের সৌন্দর্য তুলে ধরা হয় মুসলিম উম্মার এই সম্মেলনে। কিন্তু তাবলিগ জামাতের শুরাই নিজাম তথা জোবায়েরপন্থী ও সাদপন্থীদের বিভক্তিকে কেন্দ্র করে গেল কয়েক বছর ধরে 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে হওয়া এবারের ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হলেও তা হবে মূলত 3 ভাগে। আগামী 31 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি প্রথম পর্বে 2 ভাগে অংশ নেবেন শুরাই নিজাম তথা জোবায়েরপন্থীরা। আর 14, 15, 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। যদিও একে সরকারের বৈষম্যমূলক আচরণ বলে দাবি করেছেন মাওলানা সাদের অনুসারীরা। আগামী 31 তারিখ থেকে হওয়া ইজতেমার সব প্রস্তুতি শেষ বলে জানান তাবলিগের শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মাঠ প্রস্তুতির কাজ প্রায় 80 ভাগেরও বেশি সম্পন্ন হয়েছে। আরও আগেই হয়তো মাঝখানে সাদপন্থীদের হামলার পরে 144 ধারা ময়দানে জারি ছিল। গত 2রা জানুয়ারি 2025 এই ঘোষণা যখন উইথড্র হয়, এরপর থেকে আমাদের সাথীরা পুনরায় মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত হয়েছেন। এই সরকারটা তো যখন আসছে একটা থিম নিয়ে আসছে, আমাদের থিম বৈষম্য, সবাইকে সবার সমান হক দিব। কিন্তু সমান হকটা আমরা সমান হকটা চাই, আমরা বেশি চাই না। কাকরাইলেরও সমান হক চাই, টঙ্গীরও সমান হক চাই। কারণ আপনারা অ্যানালাইসিস করে দেখুক, সরকারের গোয়েন্দা সংস্থার লোকে যারা আছে, এনএসআই, ডিজিএফআই যারা আছে, যে আসল তবলিগওয়ালা কাদের সঙ্গে বেশি। দ্রুত তাবলিগ জামাত থেকে সকল বিভেদ দূর হোক, বিশ্ব ইজতেমা সফল হোক। দিন শেষে এমনটাই প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার ধারক মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা বিএনপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলবে তাদের উদ্দেশ্য ভালো নয়। 111 রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দাবি করে তিনি বলেন, বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফয়দা হাসিলের পরিণতি ভালো হবে না। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে দল গঠনের উদ্যোগে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল। এতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ সিনিয়র নেতারা অংশ নেন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, জিয়া পরিবারকে নিঃশেষের অংশ হিসেবেই কোকোকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এ সময় যারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করছে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার দাবি 111-এর সময় বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ বলছে বিএনপি নাকি
অনির্বাণ আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই 5ই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনদিন চেহারা দেখবে না। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। এর আগে বনানী কবরস্থানে নেতাকর্মীদের নিয়ে কোকোর সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে গড়িমসি করায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। গড়িমসি কেন ডেডলাইন নেই, কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন? সরকারের ভেতর থেকে কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ দাবি করে রিজভী বলেন, বিরূপ কথাবার্তা বলে বিএনপির ভাবমূর্তি নষ্টের পায়তারা চলছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে ইসলামী রাজনৈতিক শক্তিগুলো এক হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। 24-এর অভ্যুত্থানের পর দেশের মানুষ আর পুরনো শাসক চায় না মন্তব্য করে চরমোনাই পীর বলেন, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে এবার ইসলামের শক্তিকেই চাইছেন নাগরিকরা। রিপোর্ট আদিল সজীবের। 5 আগস্টের অভ্যুত্থানে দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের পর জনমনে একদিকে নানা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোরও তৎপরতা বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের সঙ্গে অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির বিপরীতমুখী অবস্থান সামনে এসেছে। এসব নিয়ে রাজনৈতিক দলগুলো নানা কথা বলছে। প্রধান রাজনৈতিক দলটি তারা বিকল্প গ্রহণ করতে পারছে না, মেনে নিতে পারছে না। আমরা বলবো আপনারা রিয়েলিটি মাইনা নেন। জনগণ বিকল্প চাচ্ছে। বিগত সরকারগুলোর যে শাসন ব্যবস্থা তারা দেখেছে, তারা চরম বিরক্ত হয়েছে। আর তারা পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না। যদি 30 লক্ষ লোক শহীদ হয়ে থাকে 71-এ, ধরে 30 লক্ষ লোকের তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে। কারণ আমরা মিথ্যার উপরে আলোচনা করে গুনাহ করতে চাই না, কবিরা গুনাহ করতে চাই না। যাদের নাকি ব্যক্তি দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় দেশের চেয়ে, মানবতার কল্যাণের চেয়ে, আমাদেরকে সিঁড়ি বানিয়ে ওরা ক্ষমতার মসনদে উঠে তারা এই সুন্দর দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। ওই স্বার্থন্বেষী মহলদের আর আমরা সিঁড়ি হিসাবে পরগাছা না হই। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের মানুষ অনেক শাসক দেখেছে, এবারের নির্বাচনে তারা ইসলামকে সামনে এগিয়ে নেবে, সেজন্য ইসলামী শক্তিকে এক করার চেষ্টাও জোরালো হয়েছে। বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটু বাক্স পাঠাতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ দোয়া করতে থাকেন, আল্লাহ যেন কবুল করে। আশা তো করি আল্লাহর রহমতে ভালো একটা ফল আল্লাহ আমাদেরকে দান করবেন। দলটির নগর সম্মেলনে 2025-26 সেশনে নতুন সভাপতি মনোনীত হয়েছেন ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি হয়েছেন আব্দুল আউয়াল। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ।
এখনও শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ বন্ধ হয়নি। 5ই আগস্টের পর এখনও পর্যন্ত 1.5 শতাধিক রপ্তানিমুখী পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে নতুন করে আরও 150টি কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। সংকট সমাধানে বিশেষায়িত টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। শরফুল আলমের রিপোর্ট। গত বছর জুড়ে গ্যাস বিদ্যুতের সংকটে ছিল রপ্তানিমুখী শিল্প কলকারখানা। সুদের হার বৃদ্ধি, ডলারের চড়া মূল্য ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এই খাতের উদ্যোক্তারা নতুন করে ব্যবসা বাড়াতে পারেননি। তার উপর শ্রমিক অসন্তোষে অস্থিরতা বাড়ে পোশাক কারখানায়। ছাত্র জনতার আন্দোলনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাভার আশুলিয়া অঞ্চলের পোশাক কারখানায় অস্থিরতা এখনও কাটেনি, বরং থেমে থেমে শ্রমিক আন্দোলনে ব্যাহত হচ্ছে কর্মসংস্থান ও জাতীয় আয়। শ্রমিকদের অসন্তোষ আছে, ব্যাংকের চরম অসহযোগিতা আছে, এই সব কিছু মিলিয়ে এখন ফ্যাক্টরিগুলির করুণ অবস্থা যাচ্ছে। যতগুলি শ্রম অসন্তোষ অতীতে ঘটেছে বা এখনো ঘটছে, তার পিছনে খুঁজলে পাবেন কেউ না কেউ তাদেরকে ইন্ধন দিচ্ছে। তাদের টার্গেটই হচ্ছে অর্থনীতিটাকে পঙ্গু করে দেওয়া, এই বিশাল জনগোষ্ঠীকে কর্মহীন করে দেওয়া। গত 1 বছরে প্রায় 150-র উপরে ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং আগামী 1 বছর আরও 100-র উপরে ফ্যাক্টরি বন্ধ হবে। যে বর্তমান যে সিচুয়েশন চলছে, শ্রমিকদের সাথে কাউন্সেলিংটা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি কাউন্সেলিংয়ের পরও যদি তারা ভায়োলেন্স তৈরি করে, সেই জায়গাটাতে সরকারকে কঠোর হতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই। পণ্য রপ্তানির ইতিবাচক ধারায় ফিরলেও সংকট কাটেনি পোশাক কারখানাগুলোতে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, সুশাসন ও শ্রম পরিস্থিতির উন্নতি না হলে সম্ভাবনার পরও পিছিয়ে পড়তে পারে দেশের অর্থনীতি। যেগুলোতে আগুন ধরে দেওয়া হচ্ছে সেখানে তো একটা নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। অন্য কারখানাগুলো কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, তারাও কিন্তু আর ভয়ের মধ্যে আছে যে কখন তার কারখানার উপরে গিয়ে আক্রমণটা হয়। তো এই অবস্থায় একটা বিশেষ টাস্কফোর্স গঠন করে সেখানে আইনগত যে বিষয়গুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সেটা সংযুক্ত করতে হবে। যদি আমরা আস্থার পরিবেশ এটা তৈরি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে যারা একটু খারাপ অবস্থাতে আছেন, যেগুলো আরও বন্ধ হওয়ার ঝুঁকির মধ্যে আছে, সেগুলোকে আস্তে আস্তে মূল ধারায় ফিরিয়ে নিয়ে আসার, যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে সেগুলো আবার কীভাবে চালু করা যায়, তার জন্য কিছু ফাইন্যান্সিয়াল এইড দিতে হবে এবং সবাইকে একটা স্বস্তির জায়গাতে নিয়ে আসতে হবে। শ্রম ও রাজনৈতিক সংকট কাটিয়ে নতুন বাজারে পণ্য রপ্তানির যে সুযোগ এসেছে তাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বকেয়া পরিশোধ না করলে আসছে রমজান ও বড় মৌসুমে তীব্র বিদ্যুৎ সংকটে পড়তে পারে সারা দেশ, এমন আশঙ্কা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিপ্পার। গত 6 মাসে বিদ্যুৎ বিভাগের কাছে 18,000 কোটি টাকার বেশি বকেয়া জমা পড়েছে। টাকার অভাবে জ্বালানি তেল আমদানি করতে না পারায় অন্তত 3,000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হবে বলে জানান তারা। ফজলে রাব্বির রিপোর্ট। গরমে এমনিতেই বেড়ে যায় বিদ্যুতের চাহিদা। এবার মৌসুমের শুরুতে রোজা ও বোরো চাষের সময় হয় বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। এবার শুকনো মৌসুমে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াটের বেশি। উৎপাদন সক্ষমতায় কোনো ঘাটতি না থাকলেও শঙ্কা আছে সময়মতো জ্বালানি সরবরাহ নিয়ে। বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিপ্পা বলছে, গ্যাস, কয়লা, ডিজেলের আমদানি স্বাভাবিক থাকলেও এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো অলস বসে থাকতে পারে। টাকার অভাবে এই তেল আমদানি করা না গেলে অন্তত 4,000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে। কয়লা আসে না, পেমেন্ট করে না, আনলোড করতে প্রবলেম হচ্ছে। উই কনসিডার এভরিথিং পজিটিভ হওয়ার পরেও 3.5 থেকে 4,000 মেগাওয়াট শর্টফল হবে। আমাদের 5,500 মেগাওয়াট বা যে 5,000 মেগাওয়াট যে এইচও প্ল্যান্ট, আমরা আমি জানি না আমরা কে কতটুকু দিতে পারবো। আমরা যদি 50%ও দিতে পারি, তারপরে কিন্তু 2,000 মেগাওয়াট 2,500 মেগাওয়াট শর্টফল হবে। এটা আমরা খুব ক্লিয়ারলি বলে এসেছি। হ্যাঁ, 3,000, যার জন্য এটা আমরা বলে এসেছি এবং আমরা রিকোয়েস্ট করেছি যে যদি হয় আপনারা প্লিজ কোনো অবস্থায় বলবেন না যে এটা আইপিপি দিতে পারে না, বরং আপনারা বলবেন যে আইপিপি দিতে পারছে না। বিগত সরকারের সময় বিদ্যুৎ খাতে অনিয়মের বিষয় খতিয়ে দেখতে চুক্তি পর্যালোচনা কমিটি গঠন করেছে সরকার। একে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করার আগে ঢালাওভাবে সবাইকে দোষারোপ করা বন্ধ করতে হবে। আপনারা ইউ ট্রাই টু ডু ইউর বেস্ট। ওই যে বললাম, জুলকারনাইনকে লাগান, ইলিয়াসকে লাগান, খুঁজে বের করেন যে কে টাকা নিয়ে গেছে, কোথায় টাকা নিয়ে গেছে, বের করেন। আমাদের দিক থেকে ডেফিনেটলি আমরা সাপোর্ট করবো। এটা কখনই আমরা বলবো যে এটা করা উচিত না। অবশ্যই আমরা ওই বললাম যে আমরা এই দেশে থাকি, এই দেশে আমরা ব্যবসা করি। আমি যখন বিপার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তখন আমার তেমন বিদ্যুতের কেমন কিছু ছিল না, কিন্তু তখন আমি অনেক রেসপেক্টেড মানুষ ছিলাম। মানুষ আমাকে অনেক বড় বিদ্যুৎ উদ্যোক্তা মনে করতো। আমার কোনো বিদ্যুৎ কেন্দ্র আমাদের ছিল না। আমার যখন বিদ্যুৎ কেন্দ্র হলো, তারপর আমি বিদ্যুৎ কেন্দ্রের প্রেসিডেন্ট হলাম, তারপর থেকে দেখা গেল আমি অলিগার্ক হয়ে গেলাম, দিস দ্যাট এন্ড দি আদার।
তার জন্য চুরি করি সেই বলে চোর। আমাদের অবস্থা হচ্ছে এরকম, এই জন্য মনে দুঃখ প্রবল। এদিকে অর্থ সংকটে ভুগতে থাকা বিদ্যুৎ বিভাগ আরেক দফা দাম বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছে। এমনটি হলে চড়া মূল্যস্ফীতির মধ্যে আরেক দফা বাড়তে পারে জীবনযাপনের খরচ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আজ রাতে হাসপাতাল থেকে বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতরাতে লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.জেড.এম জাহিদ হোসেন এই কথা বলেন। তিনি বলেন, বৃহস্পতিবার নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। আজ সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার হাসপাতাল থেকে ছুটি হতে পারে। পরবর্তীতে বাসা থেকে নিয়মিত চিকিৎসা নেবেন তিনি। বাসায় সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন খালেদা জিয়া। খালেদা জিয়া লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান ডক্টর জাহিদ। এদিকে গতরাতে দাদি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে দেখা করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও জাফিয়া রহমান। ওনার যে পরীক্ষার রিপোর্ট তার মধ্যে দু একটা এখনো আসেনি, কয়েকটা পরীক্ষার রিপোর্ট এখানেও হয় না, কয়েকটা পরীক্ষা আছে, সেগুলো বাইরে থেকে করাতে ওনারাই করাচ্ছেন, তো সেগুলো হয়তো চলে আসবে। এবং আজকেও ওনাকে এখানকার বিশেষজ্ঞ এবং কিংস কলেজের বিশেষজ্ঞ ওরা ওনাকে দেখেছেন, ওনার পরীক্ষা করে স্বাস্থ্য পরীক্ষা করেছেন, আমাদের ডাক্তার সাহেবদের সাথে কথা বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ওনার সহধর্মিনী জুবাইদা রহমান এবং শামেলা রহমান সহ ওনার নাতনিরা উপস্থিত ছিলেন। শুল্ক কমানো, আমদানি সহ বিভিন্ন উদ্যোগ নিয়েও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি চালের বাজার। গত 2 সপ্তাহে দাম বেড়েছে কেজিতে 10 থেকে 12 টাকা পর্যন্ত। এদিকে সরকারিভাবে দাম বাড়ানোর পরও ভোজ্য তেল নিয়ে তেলেস্মতি থামেনি। দোকানিরা বলছেন, তেল কিনতে গেলে সাথে ধরিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য পণ্য। সবজির দামে স্বস্তি ফিরলেও বাড়তি মুরগির বাজার। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। চাল নিয়ে চলছে চালবাজি। দাম নিয়ন্ত্রণে শুল্ক কমানোর পাশাপাশি বিভিন্ন দেশ থেকে প্রায় 9 লাখ টন চাল আমদানির সিদ্ধান্তের কথা জানান খাদ্য উপদেষ্টা। তবে এর কোনো প্রভাব পড়েনি চালের বাজারে, বরং গত 2 সপ্তাহে দাম আরও বাড়তি। গত ধরেন 1 মাস থেকে মিনিকেট এবং আদেশাল এত দাম বাড়ছে যে নাগালের বাইরে। এক বস্তাতে 300 থেকে 350 টাকা বাড়ছে। আগে 70 টাকার মিনিকেট চাল এখন 80 টাকা 78 টাকা কিনতে হচ্ছে। মেলেই যদি রেট কম না আসে তাহলে আমরা কিভাবে কম দিব? চালের মতোই গত 1.5-2 মাস ধরে ঊর্ধ্বমুখী মুরগির বাজার। ব্রয়লার 200 টাকা, দেশি 550 এবং পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি। আপনাদের যে সেটা 10 পয়সার নেই মাসে, ওইরকম সবাই 10 পয়সা ব্যবসা খুব চলতেছে, যার জন্য মালে কিন্তু কোনো ঘাটতি নাই, কিন্তু চাহিদা বেশি। কয়েকদিন আগেই সংকটের নানা নাটকীয়তায় বাড়ানো হয়েছে ভোজ্য তেলের দাম। তবে তেল নিয়ে তেলেস্মাতি কারবার থামেনি। বাজারে আবারও বন্ধ তেলের সরবরাহ। দোকানীদের অভিযোগ, তেল কিনতে জুড়ে দেওয়া হচ্ছে নানা শর্ত। গত সপ্তাহে কিছু তেল দিছে, এই সপ্তাহে তেল দিচ্ছে না। এই সপ্তাহে অর্ডার দিছি আর শুধু ক্যানোলা তেল দিয়ে গেছে তিরি কোম্পানি। তেলের দাম গেছে সপ্তাহে বাড়ছে, এই সপ্তাহে কোম্পানি বলতেছে আরো বাড়াবে, এই জন্য তেল অ্যাভেলেবেল দিচ্ছে না। আর তেল যায় কিছু দেয় আমাদেরকে, ওটার সাথে কন্ডিশন দেয়, তেলের সাথে চাল মশলা এগুলা নিতে হয়। 1 লাখ টাকার তেল নিলে 1 লাখ টাকার আটা ময়দা নিতে হয়। তবে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। বাজার জুড়ে এখন শীতকালীন সবজি, দামও অনেক কম। 15 থেকে 20 টাকায় পাওয়া যাচ্ছে ফুলকপি, টমেটো 30 টাকা, সিম 30 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 25 টাকায়। নতুন আলু জাতভেদে 20 থেকে 30 টাকা কেজি। দাম অতিরিক্ত ছিল, সেই তুলনায় অনেক কমেছে। সবজির দাম অনেকটাই কম, তো সেটা ভালো লাগছে। আর সবজিতে অনেক স্বস্তি আছে। এখন এই স্বস্তিটাকে আপনি যদি মনে করেন যে সরকারের কোনো হাত আছে, সরকারের কোনো হাত নাই, এটা অটোমেটিক কমছে। এদিকে আগের মতোই আছে গরু ও খাসির মাংসের দাম। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উৎসবের আমেজে চলছে বেচাকেনা। গৃহস্থলী সামগ্রী ও বিদেশি পণ্যের স্টলগুলোতে বেশি নজর ক্রেতাদের। ভিড় দেখা গেছে শীতের কাপড়ের দোকানে। এছাড়া কাশ্মীরি শাল, হিজাব ও চাদরের বিক্রিও ভালো বলে জানালেন বিক্রেতারা। মেলা ঘুরে আরো জানাচ্ছেন তরিক ইসলাম। সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। স্টলে স্টলে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
বিভিন্ন দোকান ঘুরে ঘুরে স্বাদ ও সাধ্যের মধ্যে বেছে নিচ্ছেন পছন্দের পণ্য। ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে শীতের পোশাকের স্টলে। পছন্দের তালিকায় রয়েছে কাশ্মীর ও গুজরাটের শাল ও চাদরের। The selling is good here, mashallah, and I requested the people to come a lot here to buy the lot of goods from us, a lot of things. Everybody is hoping for best. ভালো দেখতেছি ইনশাআল্লাহ, সবকিছু মিলাইয়া ভালো লাগতেছে আর এবং প্রাইসটা বেশি মনে হচ্ছে। তো বাণিজ্য মেলা যেহেতু এই জায়গায় সব কিছু পাওয়া যায় ওই উদ্দেশ্যে আসা, কিন্তু প্রাইস শুই না সবারই একটু ঘাবড়ে যাওয়া হইতেছে আর কি। উপচে পড়া ভিড় টার্কিশ ল্যাম্প, শোপিস ও পাটপণ্যের দোকানে। মেলার কেনাবেচা নিয়ে খুশি বিক্রেতারা। শুক্র শনিবার তোমরা ভালো থাকে এবং অন্যান্য দিন একটু লো বেচাকেনা চলে, কারণ আমরা যারা কিনি তাদের কাছে একটু বেশি মনে হয়। দেশি পণ্য বা জুটের এক সময় তো খুব চলতো, এই জন্য দেখা যায় যে এখানে মেলাতে এসে এগুলো দেখলাম, এই জন্যই নিলাম। এবারের মতো না হলেও বাট এবার এসে আমার তাও ভালো লেগেছে। তুর্কির প্যাভিলিয়ান, এখানে এরা বলতেছে এরা নাকি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, বাট দিস ইজ টু মাচ হাই, এত এক্সপেন্সিভ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে জিএমপি নিউ মার্কেট থানায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন মিথুনকে গ্রেফতার করে পুলিশ। মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউ মার্কেট থানায় প্রবেশের সময় বাধা দেয় ছাত্রদল যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী। পরে আসামি ছিনিয়ে নিতে হামলা চালালে আহত হন নিউ মার্কেট জোনের এসি তারেক লতিফ সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। পুলিশের উপর হামলার অভিযোগে এরই মধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলা সহ বিভিন্ন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 84 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন এই তথ্য জানান। বহিষ্কৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। গত বছর 14 ও 15 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান, তালাত মাহমুদ রাফি এবং শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত 73 জন সহ 84 জনকে 1 বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছোট উদ্যোগে মানব সভ্যতার বিকাশ, এই প্রতিপাদ্যে যশোরে মাস্টার ক্রাফট পার্সন ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পুলেরহাটে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের হল রুমে রেইস প্রকল্পের আওতায় দুদিনের এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ডিজিএম শহীদুল ইসলাম। তিনি জানান, কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বেকারত্ব দূর করাই এই কার্যক্রমের উদ্দেশ্য। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে ব্যাগ, ফার্স্ট এইড বক্স ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত ছিলেন রেইস প্রজেক্টের সমন্বয়কারী মনিরুল ইসলাম, দক্ষতা উন্নয়ন কর্মকর্তা হেলাল উদ্দিন ও কেস ম্যানেজমেন্ট কর্মকর্তা মনিরুল ইসলাম। কার্যক্রমে 20 জন দক্ষ ওস্তাদ উপস্থিত ছিলেন। এদিকে মাগুরা জেলার আরপাড়ার শাখার আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারে গত 21 জানুয়ারি থেকে 16 দিন ব্যাপী চলছে ব্যবসা ব্যবস্থাপনা উদ্যোগ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক ফজলুল হক। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর হামদর্দ পাবলিক কলেজে অনুষ্ঠিত হচ্ছে 2 দিন ব্যাপী এইচপিসি মেগা ক্লাব ফেস্ট 2025। বাংলা মোটরে কলেজ প্রাঙ্গণে প্রথম দিনের আয়োজনের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি আনন্দ র্যালি পান্থপথ সিগন্যাল প্রদক্ষিণ করে। দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে যোগ দিয়েছে ঢাকা মহানগরীর শতাধিক স্কুলের শিক্ষার্থীরা। কলেজের বিজ্ঞান, বিতর্ক, ফটোগ্রাফিক, আর্টস অ্যান্ড ক্রাফট ক্লাব সহ মোট 7টি ক্লাবের আয়োজনে চলছে এই উৎসব। এতে বিজ্ঞান, বিজনেস, সাধারণ জ্ঞান অলিম্পিয়াড সহ আরও রয়েছে ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, ক্যালিওগ্রাফি ও সংসদীয় বিতর্ক। আগামীকাল দ্বিতীয় দিনের আয়োজনে আছে আইসিটি অলিম্পিয়াড, ক্যালিগ্রাফি বিতর্কের গ্র্যান্ড ফিনালে এবং পুরস্কার বিতরণী।
মিলেনিয়াম স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সূত্রাপুরে হসপিটালে এই ক্যাম্পের আয়োজন করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, মিলেনিয়াম স্পেশালাইজড হসপিটাল লিমিটেড বাংলাদেশে প্রথম শতভাগ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। হাসপাতালটির উদ্যোগে 2022 সালের প্রতিষ্ঠার পর চলতি 2025 পর্যন্ত মোট 7টি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেখানে এ পর্যন্ত মোট 3600 জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এবারের 7ম ফ্রি মেডিকেল ক্যাম্পে মোট 26 জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দিয়েছেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ আটকে দিল আদালত। দেশটির সিয়াটেল ভিত্তিক বিভাগীয় বিচারক জন কোগেনার জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ অস্থায়ীভাবে আটকে দিয়েছেন। ওই আদেশকে সংবিধান পরিপন্থী বলে উল্লেখ করেন বিচারক। ওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনয় এবং অরিগানো রাজ্যের আবেদনের প্রেক্ষিতে আদালত এই রায় দেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ট্রাম্পের ওই আদেশের পর যুক্তরাষ্ট্রের গণহারে সিজারের দিকে ঝুঁকছেন ভারতীয় গর্ভবতী নারীরা। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার 127 বছরের রীতি বাতিলে গত সোমবার নির্বাহী আদেশে সই করেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদযাপিত হল প্রকাশনা সংস্থা ছায়ানীড়ের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে জাতীয় জাদুঘরে আয়োজিত হল প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠান। আয়োজনটির উদ্বোধন করেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ নুরুল বাসির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল বুটেক্সের উপাচার্য ডক্টর জুলহাস উদ্দিন। এছাড়া আরিয়ান কম্পোজিট নিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা, বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সহসভাপতি ও এইটেন বাংলা নাটক ও সিনেমা উপদেষ্টা DA তায়েব উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার মিশনে রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন ওয়ানডে নারী বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে সেরা 6 থাকতে হবে টাইগ্রেসদের। 10 দলের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন আছে 7 নম্বরে। 6 নম্বরে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে জ্যোতি নাহিদাদের পয়েন্ট সমান 21। রাতে ম্যাচ জিতলে অথবা ফলাফল না হলে 6-এ উঠে যাবে বাংলাদেশ। রাত 12টায় সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু দল। রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত হল তাইকোয়ান্দো প্রতিযোগিতা, র্যালি ও প্রদর্শনী। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যে 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় মানিকগঞ্জ দি গ্রানাডা স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আকিস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহিদি। এ সময় শিক্ষা উপসচিব ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রোজিনা সুলতানা, ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। মোহাম্মদপুরে আন্ত কলেজ কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটকে 168 রানে হারিয়ে শিরোপা জিতেছে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। শ্যামলী ক্লাব মাঠে আগে ব্যাট করে নির্ধারিত 12 ওভারে 3 উইকেট হারিয়ে 265 রানের পাহাড় গড়ে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। জবাবে সব উইকেট হারিয়ে 97 রান তুলতে সক্ষম হয় বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম সহ ক্রীড়া সংগঠক এবং নেতাকর্মীরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্ব ইজতেমার 2 পর্বের তারিখ ঘোষণা করল সরকার। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি জোবায়েরপন্থী আর 14 থেকে 16 ফেব্রুয়ারি অংশ নেবে সাদপন্থীরা। 1-11-এ বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বললেন মির্জা আব্বাস। দল গঠনের উদ্যোগে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে, মন্তব্য রিজভীর।
আগামী জাতীয় নির্বাচনে ইসলামী রাজনৈতিক শক্তিগুলো এক হওয়ার চেষ্টা করছে, জানালেন চরপোনাই পীর। পুরনো শাসক আর চায় না দেশের মানুষ। মাত্র 6 মাসে 1.5 শতাধিক পোশাক কারখানা বন্ধ, ঝুঁকিতে আরও 150। বিল বকেয়ার কারণে রমজান ও বড় মৌসুমে বিদ্যুৎ সংকটের আশঙ্কা বেসরকারি উৎপাদন প্রতিষ্ঠানগুলোর। এবং শুল্ক কমিয়ে আমদানি করেও নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। 2 সপ্তাহে দাম বেড়েছে কেজিতে 10 থেকে 12 টাকা। ঊর্ধ্বমুখী মুরগি ও ভোজ্য তেলের দামও। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।